Om Sabanyara Chudramaya
मृत्युदूर्ध्वं यदा शाश्वतीव समाभ्य एतस्मात् जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च खल्वायुज्योतिरापः पृथिवी विश्वस्य धारिणी भयादस्याग्निस्तपति भयात्तपति सूर्यः भयादिन्द्रश्च वायुश्च मृत्युर्धारिति पञ्चमः। তিনি সর্বব্যাপী নির্মল নিরবয় শিরাম ব্রহ্মবিদ শুদ্ধ অপাপবিদ্ধ। তিনি সর্বদর্শী মনির নিয়ন্তা। তিনি সকলের শ্রেষ্ঠ এবং সম্প্রকাশ। তিনি সর্বকালে প্রজাদিকে যথোপযুক্ত অর্থ সকল বিধান করেছেন। এ থেকে প্রাণ মন ও সমগ্র ইন্দ্রিয় এবং আকাশ বায়ু জ্যোতি জল ও সকলের আধার এই পৃথিবী উৎপন্ন হয়। এর ভয়ে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, এর ভয়ে সূর্য উত্তাপ দিচ্ছে, এর ভয়ে মেঘ বায়ু বর্ষণ করছে, বায়ু সঞ্চালিত হচ্ছে এবং মৃত্যু সঞ্চরণ করছে। আনন্দাধ্যেব কল্পিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্ত্যভিসংবিশন্তি। আনন্দস্বরূপ পরব্রহ্ম থেকে এই ভূত সকল উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে আনন্দস্বরূপ ব্রহ্ম কর্তৃক জীবিত থাকে এবং প্রলয়কালে আনন্দস্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তার মধ্যে প্রবেশ করে। ইয়ঃ সর্বজ্ঞঃ সর্ববিদ ইয়স্য এষ মহিমা ভুবি দিব্যে তদ্বিজ্ঞানেন পরিপশ্যন্তি ধীরা আনন্দরূপমৃতং যদ্বিভাতি। যিনি সামান্য রূপে ও বিশেষ রূপে সর্ববস্তু অবহিত হচ্ছেন, ভূলোক ও দুলোক যার এই মহিমা, যিনি আনন্দ রূপে অমৃত রূপে প্রকাশমান, জ্ঞান দ্বারা ধীরেরা তাকে সর্বত্র দর্শন করেন। নায়মাত্মা প্রবচনেন লভ্যো ন মেধয়া ন বহুনা সুতেন यमेवैष विनुते तेन लभ्यस्य स एष आत्मा प्रियुते तनुस्वाम्। অনেক উত্তম বচন দ্বারা বা মেধা দ্বারা অথবা বহু শ্রবণ দ্বারা এই পরমাত্মাকে লাভ করা যায় না। যে সাধক তাকে প্রার্থনা করে সেই তাকে লাভ করে। পরমাত্মা এরূপ সাধকের সন্নিধানে আত্মপ্রকাশ করে। বৃক্ষৈব স্তব্ধোরিবি তিষ্ঠত্যেকঃ তেনেন পূর্ণং পুরুষেণ সর্বং। অদ্বিতীয় পরমাত্মা বৃক্ষের মতো স্তব্ধ থেকে আপনার স্বপ্রকাশ মহিমাতে অবস্থান করছেন। সেই পূর্ণ পুরুষের দ্বারা এই সমস্ত জগৎ পূর্ণ রয়েছে। সর্বাপেন মহিষয়ো জ্ঞানতৃপ্তাঃ কৃতাত্মানো वीतरागाः प्रशान्ताः ते सर्वगं सर्वतः प्राप्य धीरा युक्तात्मानः सर्वमेवाविशन्ति। তিনি ঋষি, যে পরমাত্মাকে জ্ঞানের মধ্যে লাভ করে জ্ঞান তৃপ্ত, আত্মার মধ্যে মিলিত দেখে কৃতাত্মা, হৃদয়ের মধ্যে উপলব্ধি করে বিতরাগ,
সংসারের ক্ষেত্রে দর্শন করে প্রশান্ত। সেই ঋষি তিনি, যিনি পরমাত্মাকে সর্বদিক থেকেই প্রাপ্ত হয়ে ধীর হয়েছেন, সকলের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলের মধ্যেই প্রবেশ করেছেন। यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाभूत विजानतः तत्र को मोहः कः शोकः एकत्वमनुपश्यतः। যিনি জেনেছেন যে তাঁর আত্মাই সর্বত্র পরিব্যাপ্ত এবং যিনি সর্বত্র একই আত্মাকে দর্শন করেন, সেই জ্ঞানী ব্যক্তি শোক বা মোহ থাকে না। সমোদতে মোদনীয়ং হি লব্ধ্বা তরতি শোকং তরতি পাপমানং গুহাগ্রন্থিভ্যো বিমুক্তো অমিতো ভবতি। তিনি আনন্দময় পরব্রহ্মকে লাভ করে আনন্দিত হন, তিনি শোক থেকে উত্তীর্ণ হন, পাপ থেকে উত্তীর্ণ হন এবং হৃদয়ের বিরুদ্ধে সন্দেহ থেকে বিমুক্ত হয়ে অমৃত হন। ওম গত 20শে শ্রাবণ 1432 বঙ্গাব্দে প্রয়াত হয়েছেন অধ্যাপক রজতকান্ত রায়। ইংরাজি তারিখের হিসেবে সেদিন ছিল হিরোশিমা দিবস। প্রসঙ্গত উল্লেখ্য, অধ্যাপক রায়ের জন্ম 1946-এর মে মাসে, অর্থাৎ তার জন্মগ্রহণের কিছু কম 1 বছর আগে মানব সভ্যতা সাক্ষী থেকেছে হিরোশিমা নাগাসাকি পারমাণবিক নিধন যজ্ঞে। আবার সেই ভয়াবহতাই এনে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি। জাপান আত্মসমর্পণ করেছে 15ই আগস্ট 1945-এ। যে 15ই আগস্ট ভারতের ইতিহাসে গৌরবময়, সে 15ই আগস্ট আজ থেকে 1 বছর বাকি
যখন অধ্যাপক রায় জন্মগ্রহণ করেন এবং জাপানের সেই পৃষ্ঠভঙ্গের দিনটি উদযাপন এই 15ই আগস্ট। ঔপনিবেশিক প্রভুদের দিয়ে যাওয়া ভারতবাসীদের শেষ উপহার। যে বিশ্বে অধ্যাপক রায় বড় হয়ে ওঠেন সে বিশ্ব যুদ্ধ শেষের পৃথিবী, তবে রণক্লান্ত নয়, বরঞ্চ ঠান্ডা লড়াই, পারমাণবিক প্রতিস্পর্ধা তখন ইঙ্গিত দিচ্ছে যে মানব সমাজের বিবর্তনের অভিমুখ চিরকালের জন্য এক আত্মবিধ্বংসী মোড় হয়েছে, যার ফল তখন না হলেও এখন বেশি স্পষ্ট। যে দেশে অধ্যাপক রায় বড় হয়ে ওঠেন সে দেশে স্বাধীনতা এসেছে ঠিকই, তবে সেই স্বাধীনতা এসেছে দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, ক্ষুধা, দারিদ্র্যের পথ বেয়ে। অতএব যেই রজতকান্ত রায় ভবিষ্যতে জগদ্বিখ্যাত ঐতিহাসিক হয়ে উঠবেন, তার কাছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম যে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে তা আশ্চর্যের নয়, এবং এও আশ্চর্যের নয় যে তার জাতীয়তাবাদ নিয়ে ভাবনা, চিন্তা, গবেষণা কখনোই তার কেন্দ্রীয় মাস্টারমশাইদের সঙ্গে সম্পূর্ণ খাপ খাবে না। তবে সে প্রসঙ্গে আসবো ধীরে ধীরে। অধ্যাপক রায়ের দেহাবসানের সংবাদ ছড়িয়ে পড়তে না পড়তেই হোয়াটসঅ্যাপে, ফেসবুকে সংবাদ মাধ্যমে আসে শোক বার্তার জোয়ার। বাংলা, ইংরাজি এমন কোন সংবাদ মাধ্যম প্রায় এদেশে নেই যেখানে তার ছাত্রছাত্রী, সহপাঠী, সহকর্মীরা স্মৃতিচারণ করেননি। এদের অনেকে নিজেরাই আজ প্রতিষ্ঠিত সমাজবিজ্ঞানী, ঐতিহাসিক, সুপরিচিত নাম। এর ফলে অধ্যাপক রায়ের পরিচিতি রাতারাতি ঐতিহাসিকদের বিশেষত পরিমণ্ডল ছাপিয়ে সামাজিক ব্যাপকতা লাভ করে, এই কথা অনস্বীকার্য। তবে এই নবরুদ্ধ পরিচিতির বিপুলতার আগেও ঐতিহাসিক হিসেবে অধ্যাপক রায় ছিলেন অগ্রগণ্য। আমি নিজেই প্রায়শ আমার ক্লাসে বলে থাকি যে ভারতবর্ষের ঔপনিবেশিক ইতিহাস পাঠ অধ্যাপক রায়ের বই না পড়লে সম্পূর্ণ হয় না। ইতিহাস চর্চায় তার এই গুরুত্ব অবশ্যই আকস্মিক নয়, এবং তার কারণ দুটি। আমরা একে একে সে দুটি বোঝার চেষ্টা করি। প্রথমত, অবশ্যই রয়েছে তার ভারতীয় ইতিহাস রচনা ধারায় বহুবিধ ও অপরিমেয় অবদান, ইংরেজিতে যাকে বলা যেতে পারে হিস্টোরিওগ্রাফিক্যাল কন্ট্রিবিউশন। 1960-এর দশকের গোড়ার থেকে মাঝামাঝি সময় পর্যন্ত অধ্যাপক রায় প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। তার আগে তিনি ছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের অসাধারণ কৃতি ছাত্র। পরে তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে যান, যেখানে তিনি ইতিহাসে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ভারতীয় জাতীয়তাবাদের যে অধ্যয়নের উপর অধ্যাপক রায় মনোনিবেশ করেছিলেন, সেই সময় সে বিষয়ের উপরে কেমব্রিজের দুজন ঐতিহাসিকের একচ্ছত্র আধিপত্য, জ্যাক গ্যালাগার এবং অনিল শীল। সহজ করে বলতে গেলে গ্যালাগার এবং শীলের মতে, যাকে আমরা কেমব্রিজ স্কুলের মত হিসেবেও চিনি, ভারতীয় জাতীয়তাবাদে আদর্শের কোনো স্থান নেই। তাদের মতে জাতিগতভাবে বিভক্ত স্বার্থান্বেষী অভিজাতদের কিছু অংশ ঠিক তখনই ব্রিটিশ রাজের বিরোধিতা করতে শুরু করে যখন ব্রিটিশ রাজ তাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় অথবা তা করতে অস্বীকার করে। এই হলো মোদ্দা কথা, এবং স্বভাবতই এতে উপনিবেশ তথা সাম্রাজ্যবাদ বিরোধী আদর্শের কোনো ভূমিকা নেই, থাকতেও পারে না। অর্থাৎ গতকালের সহযোগীরা বা কোলেবোরেটররা আগামীকালের জাতীয়তাবাদী হয়ে উঠেছে, এটাই ঐতিহাসিক সত্য। অধ্যাপক রায় গ্যালাগার এবং শীলের ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু সম্পূর্ণরূপে সেটিকে গ্রহণ করতে পারেননি। তিনি জাতপাত চালিত উপদলের অস্তিত্ব মেনে নিয়েছিলেন ঠিকই, কিন্তু ভারতীয় জাতীয়তাবাদকে নির্বোধ, আদর্শ বিবর্জিত ধান্দাবাজির একটা রূপ হিসেবে মেনে নিতে পারেননি। তিনি তার কর্মজীবনের গোড়ার দিকে 3টি বইয়ে অসম্ভব পারদর্শিতার সঙ্গে এই দুটি আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী গতিপথের জটিল আন্তঃসম্পর্কের অন্বেষণ করেছেন। আরবান রুটস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, স্পেশাল গ্রুপস এন্ড conflict of interests in capital city politics, 1875 to 1939, industrialization in India, growth and conflict in private corporate sector, 1940 to 1947, দুটি বই 1979 সালে লেখা, এবং অবশ্যই social conflict and political unrest in Bengal, 1875 to 1927, এই বইটি 1985 লেখা।
প্রখ্যাত ইতিহাসবিদ্যার মনোবিশ্লেষণ করার লোভ সংবরণ করা দুর্ভ কাজ, আরেক ঐতিহাসিকের পক্ষে বটেই। তাই সে ফাঁদে পা দিয়ে মন্তব্য করতে ইচ্ছা করে যে ভারতীয় জাতীয়তাবাদের এই জটিল দ্বৈত চলন অধ্যাপক রায়ের কাছে দুরভিগম্য উপলব্ধি নয়, বরঞ্চ তার আশৈশব দৈনন্দিনতার অঙ্গ, তত্ত্ববিজ্ঞান। কারণ তার পিতা ছিলেন আইসিএস অফিসার তথা স্বাধীন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব। মনে রাখতে হবে, সে সময় অধ্যাপক রায়ের গবেষণাধর্মী অনুসন্ধিৎসা কেবল ভারতীয় জাতীয়তাবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ঐতিহাসিক রত্নলেখা রায়ের সঙ্গে যৌথভাবে তিনি ঊনবিংশ শতাব্দীতে বাংলার কৃষি সম্পর্ক নিয়ে লিখেছেন দুটি অত্যন্ত প্রভাবশালী প্রবন্ধ, যা 1973 এবং 1975 সালে প্রকাশিত হয়। 1980 সালে এই গবেষণার ফসলই প্রকাশ পায় রত্নলেখা রায়ের যুগান্তকারী গ্রন্থ চেঞ্জ ইন বেঙ্গল গ্রেডিং সোসাইটি 1760-1850 নামে। হয়তো রত্নলেখা রায়ই ছিলেন এই গবেষণার মূল কাণ্ডারী, কারণ তার অকাল প্রয়াণের পরবর্তী সময় দেখতে পাই অধ্যাপক রায়ের অর্থনৈতিক ইতিহাস গবেষণার অভিমুখ সরে যায় অন্যদিকে। তিনি ঔপনিবেশিক অর্থনীতির অন্তর্গত প্রাক ঔপনিবেশিক বাজার অর্থনীতির জটিল কার্যকারিতা এবং সেই নেটওয়ার্কের মধ্যে ভারতীয় বণিক সম্প্রদায় কিভাবে পরিচালিত হতো তা গভীরভাবে অধ্যয়নে নিরত হন ও সে বিষয়ে চমৎকার কিছু লেখা আমাদের উপহার দেন। তবে বাংলার কৃষি অর্থনীতির উপর রত্নলেখা রায়ের সঙ্গে তার সেই প্রথম যুগের কাজ, যা 1973 এবং 1975 সালে প্রকাশিত হয়েছিল, 18 শতকের উপনিবেশিক অর্থনীতিতে রূপান্তরের ঐতিহাসিক বিতর্কে একটি অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্থান করে নিয়েছে। এই গবেষণাপত্রগুলির ক্ষেত্রে আমার মতে আরো গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই যে বাংলার কৃষি অর্থনীতির অধ্যয়ন সম্ভবত অধ্যাপক রায়কে 1980-র দশকের গোড়ার থেকে সাবলস স্টাডিজ গ্রুপের করা কৃষক সম্পর্কে অতি সরলীকৃত ও বিতর্কিত নানা দাবির দ্বারা প্রভাবিত হওয়ার প্রলোভন প্রতিহত করতে সক্ষম করেছিল। যদিও এই কথাও একই সঙ্গে মানতে হবে যে সাবলস স্টাডিজ গ্রুপের চিন্তাভাবনা অধ্যাপক রায়ের বিরোধী এক আদর্শিক প্রবণতা থেকে উদ্ভূত। অধ্যাপিকা উমা দাশগুপ্ত তার স্মৃতিচারে অধুনা লিখেছেন যে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক রায়ের শিক্ষক ও প্রবাদপ্রতিম ঐতিহাসিক অসীম দাশগুপ্ত তার এই ছাত্রটির প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন, কারণ অধ্যাপক রায় তারই মতো কেমব্রিজ ফেরত ঐতিহাসিক হওয়া সত্ত্বেও ছিলেন বাংলা ভাষায় ইতিহাস চর্চার প্রতি। এর প্রমাণ ছড়িয়ে আছে নানা লেখায়, যার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হল দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত তিনি অববোধন। তবে প্রভাব ও জনপ্রিয়তার দিক থেকে বিচার করলে অধ্যাপক রায়ের সর্বাধিক পঠিত গ্রন্থটি তার ইংরেজি বইগুলোকে ধরে বলছি, সম্ভবত পলাশীর ষড়যন্ত্র ও সেকালের সমাজ। প্রকাশের মুহূর্ত থেকেই এই বইটি তীব্র বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে এবং সেই যে গহরার আগুন ডাঙায় উঠে এসেছিল তা আজও সম্পূর্ণ নির্বাপিত হয়নি। বইটির মূল আর্গুমেন্টের সঙ্গে কেউ একমত না হতে পারে, তবে গ্রাম্য কবিতা ছড়া থেকে আরম্ভ করে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল অবধি বিস্তৃত এই আখ্যান যে কতটা সুখপাঠ্য, কি যে সেই গদ্যশৈলীর মাদকতা, তা যে এই বইটি পড়েছেন সেই মানবেন। এই বইটি সবচাইতে তীব্র আক্রমণ করেছিলেন এই বইটিকে যে বিখ্যাত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক, তিনিও হয়তোবা আকস্মিক এক দুর্বল মুহূর্তে আমার কাছে কথা স্বীকার করে নিয়েছিলেন বিশ্বভারতীর ইতিহাস বিভাগের অধীনে দাঁড়িয়ে। এই কথা আমার অধ্যাপক রায়কে বলার সুযোগ হয়নি। অনেক না বলা কথা, অসম্পূর্ণ কথোপকথনের দলে এও এক রয়ে গেল চিরতরে। তবে শুনলে এক্সপ্লোরিং ইমোশনাল হিস্ট্রির লেখক আমি জানি বলতেন না কিছুই, হয়তো একটু লাজুক হাসতেন, হয়তো একটু মৃদু নিজের অজ্ঞাতসারী তৃপ্তির মাথা নাড়তেন, কারণ খ্যাতির আত্মতুষ্টি তাকে কখনো গ্রাস করতে পারেনি। লক্ষ্যপ্রতিষ্ঠ গবেষণার তাকিয়ায় ঠেস দিয়ে তিনি অনায়াসে তার বাকি জীবনটুকু কাটিয়ে দিতে পারতেন, তা করে কেউ তাকে অশ্রদ্ধাও করত না। কিন্তু শেষ অবধি তার মধ্যে নিরন্তর কাজ করে গেছে একটি বৌদ্ধিক অস্থিরতা, নিজেকে পুনরাবিষ্কার করার তাগিদ। তিনি তার জীবনের শেষ অবধি তাই বারবার নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। যারা অধ্যাপক রায়কে শিক্ষক হিসেবে চিনতেন তারা অনেকেই অবাক হয়েছিলেন যখন এই আবেগসংহত মিতভাষী মানুষটি
একবিংশ শতাব্দীর গোড়া থেকে মনোনিবেশ করেন আবেগের ইতিহাসে অধ্যয়নে। বাংলার আবেগের ইতিহাস নিয়ে চর্চা সম্ভবত রজনীকান্ত রায়ের হাত ধরেই শুরু। অন্তত এই কথা সন্দেহাতীত যে আবেগের ইতিহাস নিয়ে যারা চর্চা করেছেন তাদের একেবারে প্রথম দিকের একজন তিনি। এ বিষয়ে 2001 সালে লেখা তার গ্রন্থ এক্সপ্লোরিং ইমোশনাল হিস্ট্রি, জেন্ডার, মেন্টালিটি অ্যান্ড লিটারেচার ইন দ্য ইন্ডিয়ান অ্যাওয়েকেনিং খুবই যুগোপযোগী। তার ছাত্র ও প্রখ্যাত ঐতিহাসিক বেঞ্জামিন মোজেস জকারিয়ার মতে এই বইটি তাকে এনে দেয় চরমতম আন্তর্জাতিক খ্যাতি। হয়তো এই মন্তব্য সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়, তবে এই বইটির সম্পর্কে বেনের পরবর্তী মন্তব্যটি আমাদের মানতেই হবে। A book that got caught in one of historiography's periodic terms as the discipline was being encouraged to embrace effect. একই চিন্তাবর্তে এগিয়ে তিনি আবার এবং শেষবার প্রত্যাবর্তন করেন তার প্রথম জীবনের বিষয় জাতীয়তাবাদ, তবে এবার সরাসরি ভাবে নয়। তার 2007 গ্রন্থ The French Community, Communality and Mentality Before the Emergence of Indian Nationalism, জাতীয়তাবাদের উত্থানের আগে ব্রিটিশ বিরোধী বিক্ষোভ প্রতিবাদের প্রকৃতি বর্ণনা করার প্রয়াস। এটি প্রাক জাতীয়তাবাদী অনুভূতির একটি বিবরণ যা তার মতে ভারতীয় জাতীয়তাবাদের পুঞ্জীভবনের আগে থেকে বিদ্যমান ছিল এবং সেই প্রাক জাতীয়তাবাদী অনুভূতির মিশেলেই পরবর্তীকালে তৈরি হয় ভারতের অনন্য জাতীয়তাবাদী চেতনা। ভারতীয় জাতীয়তাবাদের ব্যতিক্রমিতার প্রস্তাবনা করার জন্য যে জাতীয়তাবাদী প্রাগইতিহাস প্রণয়ন করেছেন অধ্যাপক রায়, তার জন্যই ফ্রেঞ্চ কমিউনিটি শব্দবন্ধটি নির্মাণ। বলা বাহুল্য এটি বেনেডিক্ট অ্যান্ডারসনের ইমাজিন কমিউনিটির একটি প্রতিস্পর্ধী তত্ত্বায়ন, যদিও বিনয়ী মানুষটি এত সপাট নিঃসংসার ভাষায় সে কথা বয়ান করতে চাননি। এই শেষ পর্যায়ের গ্রন্থটি আরেকটি কারণেও উল্লেখযোগ্য এবং এটি আমার একেবারেই নিজস্ব মত। একবিংশ শতাব্দীর প্রথম দশক থেকে অধ্যাপক রায়ের লেখায় যে অনুভূতি ধর্মিতা, আবেগমুখিতা, এই যে নব ভাব প্রবাহ, তার একটা কারণ কি এও হতে পারে না যে তার চেতনায় ততদিনে ঘনীভূত এক মহামানবের ছায়া? কারণ ততদিনে তিনি উপাচার্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশ্বভারতীর উপাচার্য। এই প্রসঙ্গে ফিরব এই ভাষণের দ্বিতীয় ভাগ। যদি
মনে করে দিই যে আমরা আলোচনার গোড়াতে বলেছিলাম অধ্যাপক রজতকান্ত রায়ের ঐতিহাসিক হিসেবে বিপুল জনপ্রিয়তার দুটি কারণ। প্রথমটি এতক্ষণ আমরা কিছুটা আলোচনা করলাম, এবার দ্বিতীয়টিতে আসি। প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগে একটি ঐতিহ্য ছিল, সেখানে অন্তত একজন সত্যিকারের অসাধারণ পণ্ডিত শিক্ষক পরের প্রজন্মের অন্তত আরেকজন ছাত্রকে তাঁরই ছাঁচে গড়ে পিটে নিতেন। এই ঐতিহ্যের সূচনা হয়েছিল কুরবিল্লাহ জাকারিয়ার কর্তৃক। তিনি 1917 সালের দিকে অক্সফোর্ডের মার্চেন্ট কলেজ থেকে ইতিহাসে কনগ্রাচুলেটরি ফার্স্ট ডিগ্রি অর্জনের পরে কলেজে যোগদান করেন। তারপরে তিনি সুশোভন সরকার, অমরেশ ত্রিপাঠীর হাতে সেই দায়িত্ব অর্পণ করেন, যার পরে আসেন অসীম দাশগুপ্ত। এই ঐতিহ্যের সর্বশেষ প্রতিভু ছিলেন রজতকান্ত রায়, যিনি 6 আগস্ট তিরোহিত হয়েছেন। তিনি আমার মাস্টারমশাই ছিলেন, তিনি ছিলেন আমার কাছে রজত বাবু। কুরবিল্লাহ জাকারিয়া ছিলেন সুশোভন সরকারের শিক্ষক, যিনি অসীম দাশগুপ্তকে পড়িয়েছেন এবং অসীম দাশগুপ্ত পড়িয়েছেন রজত বাবুকে। রজত বাবুর সৌভাগ্য হয়েছিল অমরেশ ত্রিপাঠীর কাছে পড়ার। তিনি সুশোভন সরকারের সরাসরি ছাত্র ছিলেন না। রজত বাবুর মতো আমারও সৌভাগ্য হয়েছিল প্রেসি কলেজে দুজন বিজ্ঞান শিক্ষকের কাছে ইতিহাস পড়ার। একজন তো অবশ্যই রজত বাবু, আরেকজন অধ্যাপক সুভাষ রঞ্জন চক্রবর্তী। রজত বাবুর সঙ্গে তার বেশিরভাগ ছাত্রীর প্রথম পরিচয় হতো প্রেসিডেন্সি কলেজের প্রবেশিকা পরীক্ষার মধ্যে দিয়ে। আমার এক পিসি প্রেসিডেন্সি কলেজে রজত বাবুর সহপাঠিনী হওয়ার সুবাদে আমি অবশ্য অনেক আগে থেকেই তার সঙ্গে নানা মজার গল্প শুনেছিলাম। তাই ব্যক্তি রজত বাবুকে না চিনলেও ব্যক্তিত্বটিকে বিলক্ষণ চিন্তা আমি। তবু প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্রটি যখন হাতে পেলাম, তখন নতুন চোখে চিনলাম আমার ভবিষ্যতের শিক্ষকটিকে। দেখি প্রথমে একটি কোয়ালিফাইং টেস্ট, তারপর যতদূর মনে পড়ে প্রশ্ন এসেছে দুটি। প্রথম প্রশ্ন, did Gandhi represent an alternative to modernity or an alternative modernity? দ্বিতীয় প্রশ্ন আরো বিস্ময়কর, how does a dog define its territory? How does the canine sense of territory differ from the human sense of territory? সেই দিন, সেই মুহূর্তে এতদিনের সন, তারিখ, ঘটনা মুখস্থ করার যে ক্লেদ তা ধুয়ে মুছে গেল। উচ্চ মাধ্যমিকের নির্বোধ নিরস ইতিহাস অভ্যাসকে একটা অন্ধকার যুগ মনে হলো, যার পরে যেন প্রবেশ করছে আলোকবর্তিকায়। শুনেছি গুরুর কাজই তো তাই, অজ্ঞান ক্রীড়ান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। যারা স্কুল থেকে মনস্থ করে ইতিহাস পড়বে, তাদের মাধ্যমিক পরীক্ষার ফল যদি আবার সাধারণের চেয়ে কিছুটা ভালো হয়, তাহলে পারিবারিক উপরোধ এবং সামাজিক বঞ্চনা তো স্বীকার করতেই হয়, উপরন্তু ভুগতে হয় তীব্র আত্মসংশয়। আমি যে কারণে ইতিহাস পড়তে চাইছি তাকে মুখস্থ বিদ্যা আয়ত্ত করবো বলে। রজত বাবুর প্রশ্নপত্র হাতে পেয়ে এক লহমায় সেই আত্মসংশয় অপসৃত হল। যে ইতিহাসের কল্পনার আবিলতা, যে ইতিহাস চর্চার শিশ্রেক্ষার নামান্তর, যে অতীত চেতনা হেরোডোটাসের বিকল, ইবন খালদুনের সেন্ট আগস্টিনের, ফিরিস্তার জগন্নাথ সরকারের, অবন ঠাকুরের, রবীন্দ্রনাথের, তা কোন জাদু বলে হাতের মুঠোয় চলে এলো সেদিন। তারপর সংশয়ে ফিরে তাকাতে হয়নি কোনো দিন আজ পর্যন্ত। এই অবদান রজতবাবু শুধু আমার জীবনে নয়, হাজার হাজার ছাত্রছাত্রী জীবনে, যাদের তিনি 1975 থেকে 2006 সাল সময়কালের মধ্যে প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছেন। পেশাদারি সিঁড়ি ভেঙে জীবন কেটেছে যাদের অক্লান্ত ইঁদুর দৌড়ে, তারা বুঝতে পারেন না কেন এই বিশ্ববিখ্যাত ঐতিহাসিক সারা একটা কর্মজীবন কাটিয়ে দিলেন এই সরকারি কলেজের স্নাতক স্তরের ছাত্র পড়িয়ে। আমরা তার ছাত্ররা বুঝি, কারণ তিনি আমাদের বলেছেন, তিনি মানুষ করতে চেয়েছেন পেশাদারি সাফল্যের পাটিগণিতের ঊর্ধ্বে উঠে, যেমন গুরুদেব চেয়েছিলেন তার আশ্রমে হোক। রবীন্দ্রনাথ আশ্রমের শিক্ষায় লিখেছেন, দেখেছি মনে মনে তপবনের কেন্দ্রস্থলে রূপে। তিনি যন্ত্র নন, তিনি মানুষ। নিষ্ক্রিয়ভাবে মানুষ নন, সক্রিয়ভাবে, কেননা মনুষ্যত্বের লক্ষ্য সাধনে তিনি প্রবৃত্ত। এই তপস্যার গতিবান ধারায় শিষ্যের চিত্তকে গতিশীল করে তোলা তার আপন সাধনারই অঙ্গ।
শিষ্যের জীবন প্রেরণা পায় তার অব্যবহৃত সঙ্গ থেকে। নিত্য জাগরুক মানব চিত্তের এই সঙ্গ জিনিসটি আশ্রমের শিক্ষার সবচেয়ে মূল্যবান উপাদান। তার সেই মূল্য অধ্যাপনার বিষয়ে নয়, পদ্ধতিতে নয়, গুরুর মন প্রতি মুহূর্তে আপনাকে পাচ্ছে বলেই আপনাকে দিচ্ছে। পাওয়ার আনন্দ সব প্রমাণ করছে নিজের সত্যতা দেওয়ার আনন্দেই। রজতবাবুর পিতামহ কামাখ্যা রায় ছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক, শান্তিনিকেতনের পাঠভবনে প্রথম 4 জন ছাত্রের একজন। তাই হয়তোবা পারিবারিক সংস্কার সূত্রে রজতবাবু বুঝতেন তার জীবন দেবতা কোন দায়িত্বভারে গুরু হিসেবে তাকে নিযুক্ত রেখেছেন। স্মৃতিচারণ করতে গিয়ে বহু ঘটনা মনে ভিড় করে আসে, সব তো আর বলা যায় না, তবু একটা ঘটনা না বললে চলে না, তাই বলি। শিক্ষকের সংখ্যা কম হওয়ায় রজতবাবু নানা বিষয়ে আমাদের পড়াতেন। কখনো ফরাসি বিপ্লব, কখনো ভারতের স্বাধীনতা আন্দোলন, কখনো ইউরোপের মধ্যযুগের ইতিহাস, আবার কখনো প্রাচীন গ্রিস। তবু আমাদের দাবির অন্ত নেই। একবার আমরা তাকে চেপে ধরলুম যে আমাদের পলাশীর ষড়যন্ত্র পড়াতে হবে, কারণ এটা স্বতঃসিদ্ধ। এই বিষয়ে তার বিখ্যাত বই আছে, যা আমরা প্রায় সকলেই ততদিনে পড়েছি। অতএব রজতবাবু কিন্তু রাজি হলেন না। তার বদলে তিনি আমাদের যা বললেন তা বিস্ময়কর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বিখ্যাত ঐতিহাসিক অধ্যাপক তার বইটি সবচেয়ে বেশি আক্রমণ করেছিলেন, রজতবাবু আমাদের উপদেশ দিলেন তাকে আমন্ত্রণ করে নিয়ে আসতে, তার বক্তৃতা শুনতে। আমার আজও মনে পড়ে সেই ঐতিহাসিক বিউহল মুক্তি, যখন আমরা তাকে আমন্ত্রণ করেছিলাম। রজত আমাকে ডাকতে বলছে, আমাদের বিমূঢ় হয়ে জিজ্ঞাসা করেছিলেন তিনি। হয়তো সেই কারণেই বহু বছর বাদে বিশ্বভারতীর ইতিহাস বিভাগের অলিন্দে দাঁড়িয়ে তিনি স্বীকার করে নিয়েছিলেন রজতবাবুর ওই ইতিহাস শৈলীর অনস্বীকার্য সম্মোহনী শক্তির কথা, যে কথা আমার রজতবাবুকে আর বলা হলো না। রজতবাবু জানতেন কিভাবে তিক্ততা ছাড়া ভিন্ন মত পোষণ করতে হয়। এই পরম শিক্ষা তিনি আমাকে দিয়ে গেছেন, স্বীকার করি। অবস্থিত হওয়ার পর তিনি 2006 সালে বিশ্বভারতীতে উপাচার্য হয়ে আসেন। এই সময়টা অর্থাৎ 2006 থেকে 2011 প্রায় পুরোটাই আমি ছিলাম দেশের বাইরে গবেষণার কাজে। তাই পরবর্তীকালে এখানে শিক্ষকতা করতে এসে আমি প্রথম শুনি এইখানে তার কর্মকাণ্ডের কথা। কিছু অম্ল, কিছু মধুর, কিছু বিশ্বাসযোগ্য, কিছু অতিরঞ্জিত। সেই সব গল্প বটকেরা সাময়িক আনন্দের ইন্ধন কখনো বা হলেও আমার কাছে তার জীবনের এই পর্যায়ের প্রতিপাদ্যটি আলাদা। একজন ঐতিহাসিকের মূল্যায়ন যদি তার লেখালেখিতে হয়, তবে মানতেই হবে যে শান্তিনিকেতন পর্বে রজতবাবুর জীবনে আসে এক ধরনের দিক বদল। বিশ্বভারতীর উপাচার্য পদে থাকাকালীন একবার তার সততা প্রশ্নের মুখে পড়ে। এমন অবস্থায় নিজের বিবেক পরীক্ষা করার জন্য তিনি ছাতির তলায় ধ্যানরত হন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মার সঙ্গে যোগাযোগ করার জন্য। এই কথা রজতবাবু নিজের জবানিতেই আমরা জানি। সন্দেহবাদী জনসাধারণের কাছে এই ঘটনাটি একটু অদ্ভুত থেকে, যতই অদ্ভুত থেকুক না কেন, যারা তাকে চিনতেন তারা জানেন যে রজতবাবুর এই আচরণ সম্পূর্ণ সিনিক্যাল বা পারফরমেটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যারা তার এই পর্যায়ে লেখালেখি চিন্তা ভাবনার সঙ্গে পরিচিত, তাদের মনে এই ধরনের চিন্তার অবকাশই বা কোথায়? কারণ এই সময় তার গভীর অভিনিবেশ কেন্দ্রীভূত হয়েছে রবীন্দ্র সৃষ্টির এক রহস্যময় তত্ত্বের উপর। তিনি খুঁজে পেয়েছেন জীবন দেবতা। কি এই জীবন দেবতা? এই গভীর প্রশ্নের সদুত্তর দেওয়ার জ্ঞানগত যোগ্যতা আমার নেই, তবে যতটুকু রজতবাবুর লেখা পড়ে অনুধাবন করতে পেরেছি তা আলোচনা করে আজকের ভাষণ শেষ করব। বলতে চাইছি, রজতবাবুর উপলব্ধিতে কেমন ভাবে ধরা দিয়েছেন এই জীবন দেবতা, সেই আলোচনা করে আজকের ভাষণ শেষ করব। আমরা জানি চিত্রা কাব্যগ্রন্থের একাধিক কবিতায় ছড়িয়ে আছে এই জীবন দেবতার চেতনা। যদিও সোনারতরী কাব্যগ্রন্থেই আমরা কবির জীবন দেবতার প্রাকভাস পাই, চিত্রাতে সে একভাবে ধারণাটি পূর্ণাবয় পাচ্ছে বলে মনে হয়। 20 ফাল্গুন 1302 লেখা সিন্ধু পাড়ে কবিতাটিতে প্রায় ক্যাটেকিজমের ধাঁচে উপস্থিত কবি মানুষের জীবন দেবতা। চকিত নয়নে হেরি মুখপানে পরিণু চরণ তলে, এখানেও তুমি জীবন দেবতা কহিনু নয়ন জলে। সেই মধুমুখ
সেই মৃদু হাসি, সেই সুধা ভরা আঁখি, চিরদিন মোরে হাসালো কাঁদালো, চিরদিন দিল ফাঁকি। খেলা করিয়াছে নিশিদিন মোর সব সুখে সব দুঃখে, এ জানাপুরে এ অজানাপুরে দেখা দিল পুনঃ সেই পরিচিত মুখে। যেই শুভঙ্কর শক্তি ব্যক্তি আমাকে চালনা করে, তবে তাই কি জীবন দেবতা? যে বা যা আমাকে পূর্ণ পথে এগিয়ে নিয়ে যায় জীবন জুড়ে। রজতবাবুর মতে কবি রবীন্দ্রনাথের জীবনে যুবা বয়সে সে একজন মেয়ে মাঝি বা কর্ণধারের আবির্ভাব হয়েছিল। সে তার চেতনায় আমৃত্যু উপস্থিত ছিল। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করা যায় যে অনেক ক্ষেত্রে তিনি নারী। রজতবাবু লিখছেন, রবীন্দ্রনাথ এই মেয়ের নাম দিয়েছিলেন জীবন দেবতা। কবি বিশ্ব দেবতার সঙ্গে জীবন দেবতার পার্থক্য দেখছিলেন। জীবন দেবতা তার কাছে ঈশ্বর বা নিরাকার ব্রহ্মের এক বিশেষ দিক, এবং তিনি একান্তভাবে তারই অন্তর্স্থিত দেবতা। বিশ্ব দেবতা বা ব্রহ্ম সম্পূর্ণ পৃথিবীর দেবতা, কিন্তু জীবন দেবতা কেবলমাত্র কবিরই জীবন দেবতা, তার নিভৃত প্রাণের দেবতা, এমন মনে করতেন রজতবাবু। তবে রবীন্দ্রনাথ এই ধারণাও পোষণ করতেন যে সব মানুষেরই জীবন দেবতা থাকতে পারে এবং তা একান্তভাবেই সে মানুষের দেবতা। কবি কথাও বলেছেন যে বাউলদের মনের মানুষ তার জীবন দেবতা থেকে অভিন্ন। ব্রহ্ম নৈর্ব্যক্তিক, জীবন দেবতা বা মনের মানুষ একান্তভাবে ব্যক্তিগত। গুরুদেবের জীবনে বারবার জীবন দেবতার আবির্ভাব লক্ষ্য করা যায়, এবং এই ব্যক্তিগত মনের মানুষই তার জীবন সাহিত্য কীর্তির মূল প্রেরণা। বা মনের মানুষ সাকার হয়ে কবির সামনে উপস্থিত হতো, এবং আমরা জানি তা বহুবার এসেছিল অবগুণ্ঠিতা নারী হিসেবে। এতদূর অব্দি রজতবাবুর ব্যাখ্যা কাঠামোর সঙ্গে তীব্র মতানৈক্যের অবকাশ দেখি না আমার স্বল্প জ্ঞানী। এরপর রজতবাবুর ব্যাখ্যা এগোবে বিতর্কিত পথে। এই নারী দেবতা তার কল্পনায় হয়ে উঠবে কবির বাস্তব জীবনের তিন মানুষের ছায়া মাত্র। কারণক্রমিকভাবে এরা কবির অল্প বয়সের নতুন বৌদি কাদম্বরী দেবী, যৌবনের স্ত্রী মৃণালিনী দেবী এবং বার্ধক্যের বন্ধু ভিক্টোরিয়া ওকাম্পো। তাছাড়া লিখছেন ঐতিহাসিক রজতকান্ত রায়, শৈশবে হারানো মাতৃদেবী এবং পিতা মহর্ষি দেবেন্দ্রনাথেরও এক প্রকারান্তর উপস্থিতি থাকা সম্ভব। অর্থাৎ রবীন্দ্রনাথের বাস্তব জীবনের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্রই এবং কিছু পুরুষ চরিত্রও রজতবাবুর দীক্ষায় জীবন দেবতার ধারণার মধ্যে সমষ্টিগতভাবে বিদ্যমান। এমনভাবে ভাবা কি যায় না? নিশ্চয়ই যায়। ইতিহাসের ছাত্র হিসেবে আমি তা বিশেষভাবে অনুভব করি। ঐতিহাসিক পরিভাষায় এই বিশ্লেষণ পদ্ধতির একটি গালভরা নামও আছে, হিস্টোরিসিজম, অথবা উত্তরাধুনিক জবানে নিউ হিস্টোরিসিজম। তবে এই ধরনের ব্যাখ্যা জীবন দেবতার পুরো ধারণাটি কিছুটা রসীকৃত হয়। তার বহুধা সম্ভাবনা ঐতিহাসিকতার খাঁচায় পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে। ইতিহাসের ছাত্র হয়েও এটুকু মেনে নিতে বাধা নেই। এই জটিল বিতর্কে না জড়িয়ে বরঞ্চ আমরা যদি রজতবাবুর তত্ত্বায়নের সম্ভাবনাময় দিকগুলির প্রতি দৃষ্টিপাত করি, তাহলে কি পাই? তিনি বলছেন, বিশ্বদেবতা জীবন দেবতা ভিন্ন শক্তি বা সত্তা। একভাবে দেখতে গেলে কথা ঠিক, তবে এই দুটি ধারণা রবীন্দ্র মানুষ কখনোই অসেতু সম্ভব নয়। তাদের মাঝে দূরত্বটা মাত্রা, বিচ্ছেদের নয়। কখনো মনে হয় জীবন দেবতার মধ্যস্থতায়, পৌরোহিত্যে হবে ব্যক্তি মানুষের বিশ্ব দেবতার সঙ্গে সংযোগ। তাই কবি গেয়েছেন, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেখায় খোলদার আজ লবতার দেখা। সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কালে চাকিরে, সন্ধ্যাবেলার আরতি হয়নি আমার শেখা। তব জীবনের আলোতে জীবন প্রদীপ জ্বালি, হে পূজারি আজ নির্ভেদ সাজাবো আমার থালি। যেথা নিখিলের সাধনা পূজালোক করে রচনা, সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা, একটি জ্যোতির রেখা। এই সংযোগ ঐকান্তিক সাধনার ফসল। আবার এই সংযোগ কখনো ধরা পড়ে সার্বজনীন সংস্রবে, অর্থাৎ বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। নয় তো বনে, নয় বিজনে, নয় তো আমার আপন বনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। এতে কোন সবিরোধ দেখেননি, বরঞ্চ দেখেছেন লগ্নতা, প্রতিস্পর্শ। তাই জীবনের শেষ অধ্যায়ে এসে তিনি লেখেন, সেদিন হঠাৎ অত্যন্ত
নিকটে জেনেছিলুম আপন সত্তার মধ্যে দুটি উপলব্ধির দিক আছে, এক যাকে বলি আমি, আর তারই সঙ্গে জড়িয়ে মিশিয়ে যা কিছু, যেমন আমার সংসার, আমার দেশ, আমার ধনজনমান, এই যা কিছু মারামারি কাটাকাটির ভাবনা চিন্তা। কিন্তু পরম পুরুষ আছেন সেই সমস্তকে আবিষ্কার করে এবং অতিক্রম করে। নাটকের স্রষ্টা ও দ্রষ্টা যেমন আছেন, নাটকের সমস্তটাকে নিয়ে এবং তাকে পেরিয়ে সত্তার এই দুই দিককে সমসময়ে মিলিয়ে অনুভব করতে পারিনি। একলা আপনাকে বিরাট থেকে বিচ্ছিন্ন করে সুখে দুঃখে আন্দোলিত হই, তার মাত্রা থাকে না, তার বৃহৎ সামঞ্জস্য দেখিলে কোনো এক সময় সহসা দৃষ্টি ফেলে তার দিকে মুক্তির স্বাদ পাই। তখন যখন অহং আপন ঐকান্তিকতা বলে তখন দেখি সত্যকে। আমার এই অনুভূতি কবিতাতে প্রকাশ পেয়েছে জীবন দেবতা শ্রেণী কাব্যে। ওগো অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম। আমি যে পরিমাণ পূর্ণ অর্থাৎ বিশ্বভূমি, সেই পরিমাণে আপন করেছি তাকে, ঐক্য হয়েছে তার সঙ্গে। সেই কথা মনে করে বলেছিলুম, তুমি কি খুশি হয়েছ আমার মধ্যে তোমার লীলা প্রকাশ দেখে? যিনি সর্বজগৎগত ভূমা, তাকে উপলব্ধি করার সাধনায় এমন উপদেশ পাওয়া যায় যে লোকালয় ত্যাগ করো, গুহা গহ্বরে যাও, নিজের সত্তা সীমাকে বিলুপ্ত করে অসীমে অন্তর্হিত হও। এই সাধনা সম্বন্ধে কোনো কথা বলবার অধিকার আমার নেই। অন্তত আমার মন যে সাধনাকে স্বীকার করে তার কথাটা হচ্ছে এই যে আপনার ত্যাগ না করে আপনার মধ্যেই এই মহান পুরুষকে উপলব্ধি করবার ক্ষেত্র আছে। তিনি নিখিলের মানবের আত্মা, তাকে সম্পূর্ণ উত্তীর্ণ হয়, তাকে সম্পূর্ণ উত্তীর্ণ হয়ে কোনো অমানব বা অতিমানব সত্যে উপনীত হওয়ার কথা যদি কেউ বলেন, তবে সে কথা বোঝবার শক্তি আমার নেই। কেননা আমার বুদ্ধি মানব বুদ্ধি, আমার হৃদয় মানব হৃদয়, আমার কল্পনা মানব কল্পনা। তাকে যতই মার্জনা করি, শোধন করি, তা মানব চিত্ত কখনোই ছাড়াতে পারে না। আমরা যাকে বিজ্ঞান বলি তা মানব বুদ্ধিতে প্রমাণিত বিজ্ঞান। আমরা যাকে ব্রহ্মানন্দ বলি তাও মানবের চৈতন্যে প্রকাশিত আনন্দ। এই বুদ্ধিতে, এই আনন্দে যার উপলব্ধি করি তিনি ভূমা, কিন্তু মানবিক ভূমা। তার বাইরে অন্য কিছু থাকা না থাকা মানুষের পক্ষে সমান। মানুষকে বিলুপ্ত করে যদি মানুষের মুক্তি, তবে মানুষ শুরু কেন? এখানেই সেই অতলান্ত লগ্নতা, এখানেই সেই নিবিড় প্রতিস্পর্শ, এখানেই জড়ায় আছে বাধা, ছাড়ায় যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। তাই জটিল তত্ত্বাঙ্গে লোভ সামলানো দরকার। জীবন দেবতা বোধহয় বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে, হৃদয় বৃত্তির অনুভবের ফসল। বিশ্লেষণ দুরহংকারে আমরা অবতারণা করতেই পারি ইউনানি দার্শনিক প্লেটোর ফেড্রাসিভ লিখিত থেইয়া নাইয়া বা ডিভাইন ফ্রেন্ডলি তৃতীয় এবং চতুর্থ বৈশিষ্ট্য রূপে। আমরা অবধূতের গাম্ভীর্যে সাজিয়ে তুলতে পারি প্রতিযুক্তি। এইসব করাই যায়, যেতেই পারে কেতাবি মহলে কেরামতি ফলাবাদ তাগিয়ে। কিন্তু আজ এই ব্রহ্ম মন্দিরের স্মরণ উপাসনায় মনে রাখা প্রয়োজন কবির চেতাবনী। বিশ্বদেবতা আছেন, তার আসন লোকে লোকে গ্রহচন্দ্র তারায়। জীবন দেবতা বিশেষভাবে জীবনের আসনে হৃদয়ে হৃদয়ে তার পীঠস্থান, সকল অনুভূতি, সকল অভিজ্ঞতার কেন্দ্রে। বাউল তাকেই বলেছেন মনের মানুষ। এই মনের মানুষ, এই সর্বমানুষের জীবন দেবতার কথা বলার চেষ্টা করেছি রিলিজন অফ ম্যান বক্তৃতাগুলিতে। সেগুলিকে দর্শনের কোঠায় ফেলে ভুল হবে। তাকে মতবাদেরকে আকার দিতে হয়েছে, কিন্তু বস্তুত সে কবিচিত্রের একটি অভিজ্ঞতা। এই আন্তরিক অভিজ্ঞতা অনেক কাল থেকে ভিতরে ভিতরে আমার মধ্যে প্রবাহিত। তাকে আমার ব্যক্তিগত চিত্ত প্রকৃতির একটি বিশেষত্ব বললে তাই আমাকে মেনে নিতে হবে। এই কথাটি ঐতিহাসিক রজনীকান্তরা কোথাও একটা অনুভব করেননি তার জীবনের সায়ান্নে এসে। তাই কি তিনি শেষ জীবনে কাপা হস্তাক্ষরে লিখেছিলেন ঈশোপনিষদের সেই উচ্চারণ, ঈশাবাস্য বেদং সর্বং যৎকিঞ্চ জগৎস্যামি জগৎ তেন তত্তেন ভুঞ্জিথা মা বৃদ্ধ কষ্টবিদ্ধনম। আমি বলি এই খোঁজ, এই উপলব্ধি রজতবাবুর জীবনব্যাপী। তাই চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই প্রেসিডেন্সি প্রায় অন্ধকার নিস্তব্ধ তেতালার শ্রেণীকক্ষ। আর শুনতে পাই রজতবাবু আমাদের গিয়ে শোনাচ্ছেন, তন্ময় হয়ে গিয়ে শোনাচ্ছেন
বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবিতাই। সুদূর কোন নদীর পাড়ে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার, পরাণ সখা বন্ধুরে আমার।